আরাফাতকে খেয়ে দিতে পারলে আমি একেবারে প্রধানমন্ত্রীর পেটিকোটে নিচে, দুঃখিত। এই কারা জানি আপনাকে চেটেশ্বর একটা উপাধি দিয়েছে, যেটা আমাকে খুব মর্মাহত করেছে। তো আপনার মতো একজন মানুষকে যদি কেউ, আপনার নিন্দুকে যদি যদি চেটেশ্বর, মানে আমি আমার আমার তো ভিতরটা একদম দুমড়ে মুচড়ে গেল। আপনার কেমন লাগছে এটা শুনে? আমি চেটেশ্বর কথাটা এভাবে নিয়েছি যে চারটে চারটে যিনি হয়ে গেছেন ঈশ্বর, তিনিই চেটেশ্বর। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রোগ্রেসিভ ব্যাফের আরেকটি আলোচনায়। আমি সাফায়েত যথারীতি আপনাদের সাথে আছি। আমার সাথে আছেন আমাদের নিয়মিত আলোচক জনাব ইমতিয়াজ মির্জা, এবং আমরা আজকে একদম অত্যন্ত অত্যন্ত বিশেষ একজন অতিথিকে পেয়েছি, যিনি আমার ধারণা এখন উনি মানে সুখের সপ্তম আকাশে উনি ভেসে বেড়াচ্ছেন। কারণ দীর্ঘদিনের চেষ্টার পরে তিনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব তিনি অর্জন করতে সক্ষম হয়েছেন। তিনি আর কেউ না, আমাদের একদমই নি- আহ, নবনির্বাচিত, ঠিক নির্বাচিত তো বলা যাবে না, কারণ এখন তো আসলে কেউই বাংলাদেশে নির্বাচিত হয় না, নবনিযুক্ত আহ প্রেস সচিব জনাব নাইখা। তো জনাব নাইখা, আপনাকে আপনি আমার ধারণা প্রেস সচিব হওয়ার পরে আপনার প্রথম ইন্টারভিউটা আমাদের সাথেই দিচ্ছেন। আমরা নিজেদেরকেও, আমাদের মতো এত তরুণ একটা চ্যানেল, এই চ্যানেলে আপনি এসেছেন, আমাদেরকে আপনি ইন্টারভিউ দিচ্ছেন, এই জন্য নাইখা ভাই, আমরা একদম অত্যন্ত আনন্দিত এবং আমরা আহ্লাদিত, আমরা একদম গর্বে আমরা আহ্লাদিত, আমরা গদগদ হয়ে গেছি। আমরা আপনাকে ধন্যবাদ জানাই, আপনি এসেছেন আমাদের আমাদের মাঝে। তো আমি প্রথম প্রশ্নটা আপনাদেরকে আপনাকে ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ আমাকে দাওয়াত দেওয়ার জন্য। আর আমি মাননীয় প্রধানমন্ত্রীর যে ডিরেকশন, যে লুকিং ফরওয়ার্ড ডিরেকশন, সেই ভাবেই ভেবে ঠিক করলাম যে উনি যেহেতু নতুনদেরকে নিয়ে ভেবে সবকিছু করেন, সেই জন্য আমিও ভাবলাম যে আমি প্রথম ইন্টারভিউটা একজন অফিসিয়াল প্রেস সচিব হিসেবে একদম নতুন একটা চ্যানেলকে দিব। ধন্যবাদ। ওকে। এবং এই জন্য আমরা আপনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আমরা 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 আমাদের কৃতজ্ঞতা আসলে প্রকাশ করার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। তো আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, মানে আপনার অনুভূতিটা কি, আপনার কেমন লাগছে এই যে আপনি এতদিন, আমরা জানি আপনি অনেক বছর ধরে আপনি চেষ্টা করে আসছেন এরকম একটা আপনি পদ অর্জন করার জন্য, আপনি অবশেষে আপনি আপনার আহ মঞ্জিলে মকসুদে আপনি পৌঁছে গিয়েছেন। তা আপনার কেমন লাগছে এখন? আমি কিভাবে বলবো, এ, আমার মনের ভিতর যে আনন্দটা হচ্ছে, এটা 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 ইউ হ্যাভ নো আইডিয়া। আমি কোনোভাবে আপনাদেরকে বোঝায় বলতেও পারবো না এটা কি পরিমাণ আনন্দ হচ্ছে। মানে আমি দীর্ঘদিন অনেক কষ্ট করেছি। দেখেন, কষ্ট করতে করতে আমার এরকম অবস্থা হয়ে গেছে, আমার জিভে কোনো স্বাদ পাই না। আমি ডাল খাচ্ছি না গরু মাংসের ঝোল খাচ্ছি, আমি খাওয়ার সময় বুঝি না, কারণ আমার কোনো স্বাদ নেই। কারণ এই জিভ দিয়েই তো আমাকে এই জায়গায় পৌঁছতে হয়েছে, ঠিক না? এ, মানে এটা একটা অসাধারণ অনুভূতি। আর এটা তো যে কেউ না, এটা মাননীয় ফুফুয়ের, দুঃখিত, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব। মানে ভাবতেও তো কেমন জানি লাগছে। মানে চিন্তা করে দেখেন, আমার নাম কি সব মানুষের সাথে নেওয়া হবে, আমার নাম গোয়েবলস এর সাথে নেওয়া হবে। মানে ভাবতেই জানি কিরকম লাগছে। দেখেন, আমার গায়ের লোমগুলি দাঁড়িয়ে যাচ্ছে। ধন্যবাদ। নাইকা স্যার, আপনি কি জিহ্বার কোনো এক্সারসাইজ করেছেন স্পেশালি? মানে আমাদের কাছে একটা কোয়েশ্চেন ছিল, আমাদের এক ভিউয়ার জানতে চাইছে এটা। আমি একটা প্লাস দিয়ে জিভের আগাটা ধরে টান দিয়ে শিরিষ কাগজ ঘষতে হবে হবে নিয়মিত। এতে জিভ শক্তিশালী হয় এবং জিভের স্বাদ কমে যায়। স্বাদ কমে গেলে সত্য মিথ্যার টেস্ট বোঝা যায় না, যেটা আমার মতো মানুষের জন্য বেশ উপকারী। হুম। তো নাইকা স্যার, বাংলাদেশে এখন এই জিহ্বার ভূমিকা কি উপরে ওঠার জন্য? বাংলাদেশের বর্তমান সমাজে, বর্তমান রেজিমের আন্ডারে আপনি কি স্বীকার করবেন যে যে মানুষের ব্রেন, মেধা, তার সততা, তার সাহস, তার পরিশ্রম, এগুলির চেয়ে জিহ্বার ভূমিকা অনেক বেড়ে গেছে এখন? আপনার আপনার মতে কি মনে হয়? এই যে এই ব্যাপারটা আমি একটু অন্যভাবে দেখি। আহ, আপনি শব্দ যেগুলো বললেন যে সততা, মেধা, জ্ঞান, আপনার জ্ঞান আপনি জিহ্বার মাধ্যমে ব্যবহার, আপনার সততা আপনি আপনার জিহ্বার মাধ্যমে ব্যবহার করবেন। আর আপনার বুদ্ধিমত্তা বা আপনার স্কিল, এটাও পুরোপুরি আপনার জিহ্বার উপর ডিপেন্ড করে। আমি যে ধরনের প্রফেশনে আছি, এই ধরনের প্রফেশনে আপনাকে ক্রমাগত জিহ্বা ব্যবহার ব্যবহার করে যেতে হবে। সকাল থেকে রাত পর্যন্ত, পাছা থেকে মাথা পর্যন্ত শুধু জিহ্বাই ব্যবহার করে যেতে হবে। দেখেন, এই জিহ্বা ব্যবহার করতে করতে আমি মজা বাবু, তারপর নঈম নিজাম, আহ শ্যামল দত্ত, এদের
বুলবুল সাহেব এদের মতো বড় বড় জিব্বাবাজদেরকে পিছনে ফেলে সামনে চলে এসেছে। সো জিহ্বার ব্যবহার অপরিহার্য, কিন্তু বাকি বিষয়গুলো ফেলে দিলে হবে না। আপনার সমস্ত ক্রিয়েটিভিটি, আপনার সমস্ত গুণ, আপনার সমস্ত টেকনিক, জ্ঞান, আপনার সমস্ত শয়তানি ভালো সবকিছু জিহ্বা দিয়ে চ্যানেল করতে। ধন্যবাদ। হ্যাঁ স্যার, আচ্ছা, আপনি ঠিক আছে। আপনি কি আপনি কি আপনার প্রতিদ্বন্দ্বীরা ইদানিং আপনাকে চাটেশ্বর নামে আপনাকে একটা উপাধি দিছে। না না, এটা চেতেশ্বর, চেতেশ্বর না মির্জা ভাই, একটু কারেকশন হবে। এটা মানে মানে আমরা জানি আসলে আমাদের নায়িকা ভাই উনি এতটাই, উনার আসলে খ্যাতিটা এত বেশি। তো কিছু ওনার যারা নিন্দুক, হ্যাঁ, হ্যাঁ, ওনাকে যারা ওনার মতো একজন, আপনি তো মানে এত বর্ষিয়ান একজন, এত অভিজ্ঞ একজন সাংবাদিক, আপনার সাফল্যে যারা ঈর্ষান্বিত, তারা আপনাকে, আমরা শুনেছি এই কারা জানি আপনাকে চেটেশ্বর একটা উপাধি দিয়েছে, যেটা আমাকে খুব মর্মাহত করেছে। একজন আপনারই মতো, মানে আমি আপনাকে আমার আইডল মানি। আমরা যেহেতু একই মোটামুটি পেশায় এখন আছি, তো আপনি সাংবাদিক হিসেবে আমি আপনাকে আইডল মানি। তো আপনার মতো একজন মানুষকে যদি কেউ, আপনার নিন্দুকে যদি যদি চেটেশ্বর, মানে আমার আমার হ্যাঁ। তো ভিতরটা একদম দুমড়ে মুচড়ে গেল। আপনার কেমন লাগছে এটা শুনে? দেখেন, দে হ্যাভ নো আইডিয়া যে আমি আজকে এই জায়গায় পৌঁছানো আহ, কিভাবে পৌঁছেছি। দে হ্যাভ নো আইডিয়া, তাদের কোনো আইডিয়া নেই আমি এখানে পৌঁছে। আর চেতেশ্বর তারা কি ভেবে বলেছে জানি না। আমি সবকিছুকে একটা পজিটিভ স্পিন দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? যে পাত থেকে ভালো কিছু, যদি ভালো কিছু হয় তা পাদি ভালো, ওই সার্ফ এক্সেলের এর মতো দাগ থেকে যদি ভালো কিছু হয়। সো আমি চেটেশ্বর কথাটা এভাবে নিয়েছি যে চারটে চারটে যিনি হয়ে গেছেন ঈশ্বর, তিনিই চেটেশ্বর। ধন্যবাদ। আচ্ছা, তো এখন আপনি তো ধরেন, আপনি তো নিজেই এই নামগুলা বললেন একটু আগে, আপনার যারা প্রতিদ্বন্দ্বী ছিলেন। হ্যাঁ, এই যে ধরেন চারটে চারটে, আপনি তো ঈশ্বর। তো আপনি হয়তো ধরেন ঈশ্বরের পর্যায়ে চলে গিয়েছেন। তো তারাও তো এক একজন, কেউ হয়তো চারটে চারটে জিউস হয়ে গেছে, তো কেউ হয়তো চারটে চারটে জুপিটার হয়ে গেছে, আপনি এদিকে ঈশ্বর হয়ে গিয়েছেন। হ্যাঁ, ওদিকে ধরেন আমাদের মোজা বাবু, উনিও হয়তো এরকম, ওনার ভেতরেও হয়তো এরকম স্বপ্ন ছিল। বা ধরেন নঈম নিজাম সাহেবের ভেতরে হয়তো এরকম স্বপ্ন ছিল। বা শ্যামল দত্ত দাদার ভেতরে এরকম স্বপ্ন ছিল। ওদিকে আমাদের মুন্নি সাহা দিদি, আমি তো মানে ওনার কথা তো আমি ভুলেই গিয়েছি। তো এই যে এই মানুষগুলা, মানে তাদেরকে আপনি সবাইকে ডিঙিয়ে, আপনি কেন, ওয়াই ইউ? এখানে অনেকগুলি ফ্যাক্টর কাজ করে। ওনারা শুধু বিরোধিতা করেন, আমি কিন্তু কখনো বিরোধিতা করি না। আমি সবসময় যা সত্য সেটা স্বীকার করে সেটাকে একটা স্পিন দেওয়ার চেষ্টা করি। যেমন এক এক 3 বছর আমি আগে আগে একটা 4 বছর আগে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম। এই ইন্ডিপেন্ডেন্ট টিভির বার্তা সম্পাদক ছিল তখন খালিদ মহিউদ্দিন। উনি সেই চাকরি ছেড়ে দিয়ে উনি চলে যাচ্ছেন ডয়েচ ভেলে প্রধান বার্তা সম্পাদক হিসেবে। সেইখানে গিয়ে আমি একটু ঈষৎ গরম পানিতে মিশিয়ে 2 পেগ হুইস্কি হুইস্কি খেয়েছিলাম। খাওয়ার পর তো আমি অন্য মেয়ে ভাবে আমার নিজের বউকে ডিস্টার্ব করেছিলাম বেশ কয়েকবার। এতে আমার বউ বেশ খুবই বিরক্ত হয়েছিল। কিন্তু আমি তো চালাক মানুষ, দেখেন আমি এটা বেশিরভাগ মানুষজন কি করবে, মোজাবাবু হলে বলবে যে 71 টিভিতে নিউজ করে যে ওই মহিলার দোষ, নিজের ওয়াইফের দোষ বলে দিবে, ঠিক আছে? ও নইন মিজান বলবে যে না আমি এটা করি নাই। শ্যামল দত্ত স্বীকারই করবে না সে ওইখানে ছিল। আমি কিন্তু সেটা করি নাই। আই আই লাইক টু স্টে হেড অফ মাই প্রবলেম। আমি পরের দিন পত্রিকায় গিয়েতে ফেসবুকে গিয়ে ওই ছবিগুলো সহ, যে আমি আমার স্ত্রীর গায়ের উপর পড়ে যাচ্ছি, আমার স্ত্রীকে আমি জড়ায় ধরার চেষ্টা করছি, যদিও আমি অন্য নারী ভেবে তাকে এগুলি করার চেষ্টা করছিলাম। আমি নিজেই স্বীকার করেছি যে আমি 2 বছর পর হালকা লাল পানি খাওয়ার কারণে একটু নেশাগ্রস্ত হয়ে যায় এবং নেশাগ্রস্ত হয়ে এই ধরনের আচরণ করি, এবং এই জন্য আমার ওই স্ত্রীর কাছে আমি ক্ষমা প্রার্থনা করি। তো এই স্যার, এই স্যার, জায়গায় আপনার এই আপনার যে নতুন দায়িত্ব পালনে এটা কি কোনো প্রবলেম তৈরি করবেন? আপনার কি মনে হয় যে আপনি তো এখন একটা অনেক বড় দায়িত্বপূর্ণ পদে চলে আসছেন? আপনি আগে টক শো করতেন, এখন তো আপনার সিরিয়াস একটা প্রধানমন্ত্রী প্রেস সচিব, অনেক একটা গুরুত্বপূর্ণ পদ। এখানে যদি আপনি এরকম লাল পানি খেয়ে হুইস্কি খেয়ে যদি আম, ঢলে পড়েন, তাহলে কি এটা কি আপনার দায়িত্ব পালনে বাধা আমি মানে আসলে গ্রস্ত করবে আমি না? আমি একটু মির্জা ভাইয়ের প্রশ্নটাকে আমি একটু রিফ্রেম করে দিতে চাই। ধরেন আপনি একটা একটা আপনি যেটা নিজেই বললেন যে একটা সাধারণ একটা পার্টিতে গিয়ে আপনি একটু 2 পেগ কি গরম পানি দিয়ে 2 পেগ গাজানো আঙ্গুরের রস খেয়ে আপনি বেসামাল হয়ে গিয়েছিলেন। তো একটা পার্টিতে এই অবস্থা, তো আপনি যখন গণভবনে দায়িত্ব পালন করবেন, তো ওখানে তো আসলে গ্যারান্টিটা কি? ওখানে গিয়ে যদি আপনি এরকম বেসামাল হয়ে যান, তখন কি হবে? আপনি তো তখন কার না কার গায়ে গায়ে পড়ে যাবেন। দেখেন, আমি বাস্তববাদী মানুষ, ঠিক আছে? ঠেলার নাম বাবাজি।
আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব হিসেবে কাজ করব। তো উনি যখন আশেপাশে থাকবে আমাকে ডাইপার পরে যেতে হবে ভয়ে। কারণ দেখেন উনার সাথে সাথে যারা ছিল, আজিজের কথা বলেন অথবা বেনজিরের কথা বলেন, সবাই দৌড়ের উপর আছে। সো ভবিষ্যতে আমারও দৌড়ের উপর থাকার প্রচুর সম্ভাবনা আছে। সো ক্ষমতায় থাকা অবস্থায়, ভালো পজিশনে থাকা অবস্থায় আমাকে তার আশেপাশে অত্যন্ত ভদ্রভাবে থাকতে হবে। এটা আপনারা শুনেছেন, সুরঞ্জিত বাবু বলেছেন যে পুলিশের ধরলে 10 গা, আর শেখ হাসিনা ধরলে 18 গা। এইখানে গিয়ে এরকম চিলিক বিলিক করার কোনো সুযোগ নেই। সেখানে আমাকে অত্যন্ত দায়িত্বপূর্ণ ভাবে কোড অফ কন্ডাক্ট মেনেই সঠিকভাবে সব কাজ করতে হবে এবং স্পিনের পর স্পিন তৈরি করতে হবে সমস্ত কিছু। ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ স্যার, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে আমাদের এখন আমরা বর্তমানে জানি যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ এমপি পদের বেচাকেনা ইন্ডিয়া থেকে ছাড়পত্র নিয়ে আসে। তারা সেখানে সার্টিফাইড দেয় এবং এগুলোর সব ডকুমেন্টস আমাদের কাছে এসে পৌঁছেছে। তো এখন আপনার এই নিয়োগটাও কি ইন্ডিয়ার ছাড়পত্র লাগছে? আপনি কি আমাদের একটা সরাসরি একটা সত্য কথা বলেন যে এটার পেছনে কিরকম ভূমিকা আছে ইন্ডিয়ার? ইউ হ্যাভ নো আইডিয়া যে কি পরিমাণ কষ্ট আমাকে করতে হয়েছে, কি পরিমাণ ইনহিউম্যান স্যাক্রিফাইস আমাকে করতে হয়েছে এই জায়গায় পৌঁছতে। এটার সাথে ইন্ডিয়ার কোনো সম্পর্ক নেই। আপনি জীবনে কোনোদিন হাগুর গন্ধ পেয়েছেন? আমি টানা 17 বছর ধরে শেখ হাসিনা পাশা চাচ্ছি, শয়নে স্বপনে জাগরণে পুরা 24টা ঘন্টা আমি আমার নিজের নাক দিয়ে নিজের মুখে হাগুর গন্ধ পাই। আপ- আপনি একবার ভেবে দেখেন, ইউ হ্যাভ নো আইডিয়া এটা কত কষ্টের। এই কাজ করে করে আমি আজকে এই জায়গায় পৌঁছে, যেখানে ইন্ডিয়া আসবে থেকে অন্য পদের জন্য সেটার প্রয়োজন হতে পারে, আমার ক্ষেত্রে নয়। আমি অত্যন্ত কষ্ট করে কাজ দেখিয়ে জিভ ইউজ করে আজকে এই জায়গায় পৌঁছেছি। তো আমার সাথে অন্যদের তুলনা করবেন না প্লিজ। স্যার, ধন্যবাদ। আচ্ছা। আরেকটা একটা একটা সম্পূরক কোয়েশ্চেন। আপনি আপনি যে এই বাংলাদেশের একমাত্র এমিরেটস সাংবাদিক আমরা জানি, আর কারো এই উপাধিটা নেই। এই উপাধিটার পিছনে কারণটা কি? এটা রহস্যটা কি? আমরা তো এটা নিয়ে খুবই কৌতূহলে থাকি এবং অনলাইনে দেখি অনেক মানুষজন খুব হাসাহাসি করে এটা নিয়ে। এটার পিছনে রহস্যটা কি স্যার? আমি একবার এমিরাটস এর ফ্লাইটে করে দুবাই যাচ্ছিলাম। তো যথারীতি ফ্লাইটে আমি একটু বেশি খেয়ে ফেললাম। খেয়ে ফেলার পর আমি তো এয়ার হোস্টেসকে জড়িয়ে ধরলাম। জড়িয়ে ধরার পর তারা ভিডিও, তাদের ক্যাবিনের ভিডিও হয়ে গেল, ওইটা কিন্তু ভিডিও ক্যামেরা থাকে লুকানো। তারা আমাকে এয়ারপোর্টে নামার পর ওই ভিডিও দেখায়, বললো যে দুবাইতে কোনো নারীকে অপমান করার শাস্তি হলো ওইটা কেটে দেওয়া হবে। এখন আপনি ওইটা নিবেন যে আপনার ওইটা কেটে দিব, না নামের আগে আপনি এমিরেটস বসায় নিবেন? তা আমি নামের আগে এমিরেটস বসায় এসে এখানে এসে একটা একার বাড়ায় দিলাম, এমিরেটস করে দিলাম। এটাই হলো আসল গল্প, সবাই জানে না। আজকে যেহেতু হালকা দুধ একটু খেয়েছি খুশিতে এবং এত ভালো দিন চলছে, তাই ইচ্ছা আমি বলে দিলাম। থ্যাংক ইউ ধন্যবাদ। স্যার, আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আপনার আপনার প্রতি আমাদের শেষ প্রশ্ন। একটা দায়িত্ব আপনি নতুন নিয়েছেন এবং আমি বুঝতে পারছি যে সামনে আপনার অনেক অনেক বড় বড় অনেক কাজ আপনাকে করতে হবে। আসলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি, আর আপনার এই দায়িত্ব পালনে আপনার কি মনে হয় আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি? আমার এই দায়িত্ব পালনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ধারাপাত। ওকে সরাতে হবে, ওর জায়গায় আমাকে যেতে হবে। এই আরাফাত ছেলেটা অতিরিক্ত চালাক। আমাকে যে আমি তো সুই হয়ে ঢুকেছি, আমাকে ফাল হয়ে বেরোতে হবে। আরাফাতকে খেয়ে দিতে হবে। আরাফাতকে খেয়ে দিতে পারলে আমি একেবারে প্রধানমন্ত্রীর পেটিকোটের নিচে, দুঃখিত, একদম কাছাকাছি চলে যেতে পারবো। এরপর আমাকে আর কেউ ঠেকাতে পারবে না। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আমার আজকে আরো স্যার, স্যার একটা ছোট কোয়েশ্চেন স্যার। স্যার, আমরা কি আশা করতে পারি যে কোনো আপনি কি এই প্রেস সচিব থাকাকালীন সময়ে ধরেন একদিনও একটাও সত্য কথা বলবেন? এটা কি আমরা এক্সপেক্ট করতে পারি নাকি? কোনো কি কি বলছেন আপনারা? প্রশ্নই ওঠে না সত্যি কথা উই বলার উই জন্য ডোন্ট কেন উই হ্যাভ নো আইডিয়া স্যার, আমাদের কোনো আইডিয়াই নেই। কি বলেন? আমি কি সত্যি কথা বলার জন্য আমাকে প্রেস সচিব বানিয়েছে নাকি? আপনারা যা বলেন না, আপনাকে স্যার, কাজের প্রেমে একটা দিন একটা সত্য কথা বলবেন স্যার। একটা দিন একটা আমাকে একটা আমাকে সেশন। আমার নামটা জিজ্ঞেস করেন। আমাকে আমার নামটা জিজ্ঞেস করেন। জি, আপনার নামটা কি স্যার? মাইকেল জ্যাকসন। আমি আজ থেকে আর সত্য বলবো না। দুই একটা যা বলতাম তাও বলতে পারবো না। যাই হোক, আমাকে আরো 26টা চ্যানেলে যেতে হবে। আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো। আপনারা ভালো থাকবেন। আমি আর হালকা ওই যে একটু খেয়েছি বলেছিলাম, ওটা একটু কেটে দিয়ে। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে স্যার। ধন্যবাদ।